হ্যালো সবাইকে, আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে ইতিহাসের বিভিন্ন বিষয় খুব সহজ সরলভাবে তুলে ধরার চেষ্টা করি। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে বা তোমরা উপকৃত হও, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ একটা লাইক আমাকে অনেকটা উৎসাহ দেবে। বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করো। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। আগের ভিডিওতে আমরা পলাশী যুদ্ধের কারণ বিস্তারিতভাবে আলোচনা করেছি। যদি ভিডিওটা দেখে না থাকো তাহলে অবশ্যই পলাশী যুদ্ধের কারণের ভিডিওটা দেখে নিও। আর আমরা সেই ভিডিওতে বলেছিলাম যে পলাশী যুদ্ধের প্রধান কারণই ছিল ইংরেজদের সঙ্গে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মতবিরোধ বা মনোমালিন্য। বিভিন্ন কারণে কিন্তু এই মতবিরোধ শুরু হয়েছিল। আমরা লাস্ট যে পয়েন্টটা আলোচনা করেছিলাম তা হলো দস্তকের অপব্যবহার। দস্তকের অপব্যবহার নিয়ে বাংলায় সিরাজের সঙ্গে ইংরেজদের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে থাকে। সিরাজের তখন পেছনে দেওয়াল ঠেকে যায় এবং তিনি ভাবেন না, এর একটা হেস্তনেস্ত করতেই হবে। এভাবে ইংরেজদের বারবারন্ত আর মেনে নেওয়া যাবে না, তাহলে কিন্তু বাংলা আমাদের হাতের বাইরে বেরিয়ে যাবে। সিরাজের ভাবনা কিন্তু সঠিক ছিল এবং সিরাজের এই যে ভাবনা, সেই ভাবনা থেকে তিনি কি করলেন দেখো, সিরাজের সঙ্গে ইংরেজদের সম্পর্কের অবনতি ঘটলো আর সঙ্গে সঙ্গে যুদ্ধের দামামা বেজে গেল, তা তো হতে পারে না। অনেকগুলো ঘটনার মধ্যে দিয়ে গিয়ে তারপর কিন্তু যুদ্ধটা শুরু হয়েছিল। কোন কোন ঘটনা? সিরাজ যখন দেখলো ইংরেজদেরকে বারংবার না করা সত্ত্বেও তারা দস্তকের অপব্যবহার করে চলেছে, তখন তিনি কি করলেন, সদল বলে সৈন্য সামন্ত নিয়ে তিনি কলকাতায় আসলেন এবং কলকাতায় এসে কাশিম বাজার দুর্গ দখল করলেন। কাশিম বাজার দুর্গের যে সেনাবাহিনী সেটা মোতায়েন করলেন এবং সেখানে ইংরেজদের যারা প্রতিনিধি ছিল, ড্রেক এবং অন্যান্য ইংরেজরা, তারা সেখান থেকে পালিয়ে চলে গেল ভয় পেয়ে। সিরাজ আরও কি করলেন, ফোর্ট উইলিয়াম দুর্গও দখল করে নিলেন। খুব সহজে কিন্তু কলকাতা সিরাজের হাতের মুঠোয় চলে এলো। দখল করার পরে কলকাতার নাম রাখলেন তার দাদুর আলীবর্দী খাঁর নাম অনুসারে আলীনগর। কলকাতার নতুন নামকরণ তিনি করলেন আলীনগর। এবার তারপর তিনি কি করলেন, তার বিশ্বস্ত একজন অনুচর মানিক চাঁদকে কলকাতার দায়িত্ব দিয়ে তিনি আবার মুর্শিদাবাদে ফিরে এলেন। এই ঘটনাবলী দাক্ষিণাত্যে ইংরেজদের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদের তো রাতের ঘুম উড়ে গেল। ইংরেজরা ভাবলো, আমরা বাংলাকে নিজেদের দখলে আনার চেষ্টা করে চলেছি আর কলকাতা থেকেই আমাদেরকে সরিয়ে দিল, না এটা তো হওয়া যাবে না। তখন কি হলো, তখন ইংরেজরা কিন্তু আবার পাল্টা আক্রমণ করলো। পাল্টা আক্রমণ করে কিন্তু আবার মানিক চাঁদের কাছ থেকে এবং বাংলার যে সৈন্য সামন্ত, সিরাজের যে সৈন্য সামন্ত, তাদেরকে হারিয়ে রবার্ট ক্লাইভ এবং অন্যান্য যে ইংরেজরা, তারা কিন্তু সহজেই আবার কলকাতা নিজেদের দখলে এনে নিল। তাহলে আমরা কি দেখলাম, সিরাজ একবার কলকাতায় গেল, সিরাজ কলকাতা দখল করলো, আবার সিরাজের কাছ থেকে ইংরেজরা কলকাতাকে দখল করে নিল, পুনর্দখল করলো। সিরাজ আবার সৈন্য সামন্ত নিয়ে কলকাতাকে আক্রমণ করতে চাইলো, কিন্তু সিরাজের কাছে একটা নতুন খবর এলো। কি খবর? যে আহম্মদ শাহ আবদালি বাংলা দখল করতে পারে। সিরাজ তখন ভাবলো, একই সঙ্গে দুটো যুদ্ধ করা সিরাজের পক্ষে সম্ভব নয়। আহম্মদ শাহ আবদালির বিরুদ্ধে একবার করবে, একবার ইংরেজদের বিরুদ্ধে করবে, দুটো করতে গেলে কিন্তু নাজেহাল অবস্থা হয়ে যাবে। তখন সিরাজ কি করলো, না ইংরেজদের সঙ্গে একটা আলাপ আলোচনা করে একটা সমঝোতায় আসা যাক। তখন ইংরেজরাও এগিয়ে গেল। দুজনের মধ্যে, উভয় পক্ষের মধ্যে, অর্থাৎ ইংরেজদের মধ্যে এবং সিরাজের মধ্যে একটা সন্ধি স্বাক্ষরিত হলো। সন্ধিটার নাম ছিল আলীনগরের সন্ধি। 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। এই সন্ধির পর ইংরেজরা অনেকগুলো অধিকার পায়। বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার, দুর্গ নির্মাণের অধিকার এবং নিজেদের নামে মুদ্রা প্রচলন অর্থাৎ টাকা প্রচলনের অধিকার পায়। এবার দেখো, তাহলে দেখা গেল এই সন্ধির পর কিন্তু ইংরেজদের প্রভাব, প্রতিপত্তি আর ক্ষমতা বাংলায় অনেকটাই বেড়ে গেল এবং তাদের মনে এই বিশ্বাসও জন্মালো যে খুব সহজেই কিন্তু একটু চেষ্টা করলেই সিরাজকে তারা পরাজিত করতে পারবে। ইংরেজ এবং নবাবের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হলেও দুজনের মধ্যে কিন্তু বন্ধুত্ব হয়নি। ঠিক আছে, দুজনেই কিন্তু মনে মনে তককে তককে ছিল যে যখনই একটু ফল্ট দেখবে বা কিছু একটা অসুবিধা দেখবে, তারা কিন্তু আবার যুদ্ধ করবে। এবার দেখো, এই সময় আবার কি চলছিল, দক্ষিণ ভারতে কর্ণাটকের তৃতীয় যুদ্ধ চলছিল। কর্ণাটকের এই যে যুদ্ধ নিয়ে তাদের মধ্যে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে যে যুদ্ধ চলছিল, এই যুদ্ধের সুযোগ নিয়ে ইংরেজরা কী করে, ফরাসিদের যে চন্দননগরের ঘাঁটি আছে সেই ঘাঁটিটা আক্রমণ করে দেয় এবং সেখান থেকে খুব সহজে ফরাসিদেরকে সরিয়ে ফরাসিদের ঘাঁটি দখল করে নেয়। কিন্তু সিরাজ এতে খুশি হয়নি, কারণ সিরাজের সঙ্গে ফরাসিদের কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং এটা ইংরেজরা কিন্তু পছন্দ করতো না, কারণ এই বাংলার মাটিতে ইংরেজদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু ফরাসিরা এবং তারা কিন্তু ইংরেজরা কিন্তু একধারে সিরাজকেও সরাতে চাইছিল এবং ফরাসিদেরকেও এখান থেকে সরিয়ে দিতে চেয়েছিল। ইংরেজরা ফরাসিদের ঘাঁটি দখল করলে ফরাসিরা তখন সিরাজের কাছে গিয়ে মুর্শিদাবাদে আশ্রয় নেয়।
ফরাসিদেরকে আশ্রয় দেয়, এই কথা যে ইংরেজরা শুনলো, ইংরেজরা কিন্তু খুশি হলো না। ইংরেজরা তখন কী করলো, ইংরেজরা তখন ভয় পেল যে সিরাজের সঙ্গে ফরাসিদের সম্পর্ক যদি আবার দৃঢ় হয় তাহলে ইংরেজদেরই ক্ষতি। তখন ইংরেজরা ভাবলো যতক্ষণ না পর্যন্ত বাংলা সিংহাসনে নিজেদের মনের মতো আর কি, ইংরেজদের কথা মতো উঠবে বসবে, এই শাসক সিংহাসনে বসানো যাচ্ছে, ততক্ষণ কিন্তু তাদের স্বার্থ সুরক্ষিত হবে না বা তাদের ভালো হবে না। ইংরেজরা যখন মনে মনে এইসব প্ল্যান করছে, তখন কি হলো, তখন এদিকে বাংলায় জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুর্লভ, ইয়ার লতিফ, মীর জাফর সবাই মিলে বাংলায় সিরাজের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র শুরু করেছে। কারণ সিরাজের ঔদ্ধত্য আচরণ তাদের পছন্দ হচ্ছে না, বিভিন্ন কারণে তারা নিজেরাও ভীষণ সিরাজের প্রতি অখুশি। তারা তখন রবার্ট ক্লাইভকে তাদের ষড়যন্ত্রে যোগ দেওয়ার জন্য ডাকলেন। রবার্ট ক্লাইভও তাদের ষড়যন্ত্রে যোগ দিলেন এবং দুপক্ষের মধ্যে আলোচনা করে এমন একটা জায়গায় আসলেন যে দুপক্ষের স্বার্থ দেখবেন। ষড়যন্ত্রের এই প্রস্তুতি যখন শেষ হলো, ইংরেজরা সেই সুযোগটা গ্রহণ করে কি করলেন, তারা সিরাজের বিরুদ্ধে একটা চরমপত্র পাঠালেন। কি চরমপত্র? যে আপনি আলীনগরের সন্ধির শর্তাদি ভঙ্গ করেছেন, অর্থাৎ আলীনগরের সন্ধির শর্ত ঠিকঠাকভাবে মানছেন না, সেই জন্য একটা বিরাট পরিমাণ ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে তাকে চরমপত্র পাঠানো হলো। সিরাজ তো বুঝতে পারল না ব্যাপারটা কি। সিরাজ এই চরমপত্রের উত্তর দিতে একটু দেরি করে। তখন সেই সুযোগে কিন্তু সেই অজুহাতে ইংরেজরা কিন্তু তাদের নৌবহর নিয়ে, কামান দাগা নিয়ে সিরাজের বিরুদ্ধে আক্রমণ শুরু করে। তো শুরু হয় 1757 খ্রিস্টাব্দের 23শে জুন মুর্শিদাবাদ থেকে 23 মাইল দূরে পলাশীর আম্রকাননে অর্থাৎ আমের বাগানে যে যুদ্ধ শুরু হয়েছিল তা ছিল পলাশীর যুদ্ধ। এইভাবেই পলাশীর যুদ্ধে দামামা বেজে ওঠে। পলাশীর যুদ্ধে কিন্তু শেষমেশ কী হয়, ইংরেজদের সৈন্যবাহিনী খুবই কম ছিল। সিরাজের নিজেদের খুব কাছের লোকের ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, এসব কারণে কিন্তু সিরাজের একটা শোচনীয় পরাজয় ঘটে। মীর জাফরের চরম বিশ্বাসঘাতকতায় কিন্তু সিরাজের বাহিনী জাস্ট ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সিরাজকে তারা আটক করে। আর মীর জাফরের ছেলে মিরনের নির্দেশে শেষমেশ সিরাজকে মেরে ফেলা হয়। এই ছিল আমাদের পলাশীর যুদ্ধ। ব্যাপারটা হচ্ছে, পলাশীর যুদ্ধ হয়ে গেল, পলাশীর যুদ্ধের ফলে সিরাজের পরাজয় ঘটল এবং পলাশীর যুদ্ধের পর বাংলায় যে পরিস্থিতিটা আসলো সেটা হচ্ছে প্রধান আকর্ষণের বিষয়। কেন? পলাশীর যুদ্ধটা খুব ছোট যুদ্ধ, আমি বলেছিলাম বিশাল কোনো ভয়াবহ যুদ্ধ হয়নি। পলাশীর যুদ্ধে ইংরেজদের জয়লাভ বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত যুগান্তকারী এবং সুদূর প্রসারী একটা ঘটনা। কেন? এই যুদ্ধের পরেই কিন্তু বাংলায় ইংরেজদের পছন্দ মতো নবাব সিংহাসনে বসেন। যুদ্ধের পরেই বাংলায় ইংরেজদের সামরিক প্রাধান্য প্রতিষ্ঠিত হয় এবং বাংলায় কেন্দ্র করে ভারতবর্ষের রাজনীতিতে প্রবেশের একটা সুযোগ পেয়ে যায় ইংরেজরা এবং ধীরে ধীরে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ছড়িয়ে পড়ে পুরো ভারতবর্ষে। সেই জন্যই বলা হয় যে আমাদের ভারতবর্ষের যে কটি পিলার ছিল, যে পিলারের ওপর ভারতবর্ষ দাঁড়িয়েছিল, তার মধ্যে একটা অত্যন্ত শক্তিশালী পিলার বাংলাকে কিন্তু খুব সহজেই ইংরেজরা হাতের মুঠোয় করে ফেলতে পারল। তাহলে দেখো, এই পলাশীর যুদ্ধে জয়লাভের পরেই কিন্তু বাংলার রাজনীতিতে ভীষণভাবে তারা প্রবেশ করার সুযোগ পেল। দেখে মনে হবে যে বিশাল কিছু তো পরিবর্তন ঘটল না, সিরাজের পরে মীর জাফর সিংহাসনে বসলো, কিন্তু না, সিরাজের পতনের সঙ্গে সঙ্গে বাংলায় শেষ স্বাধীন নবাবী শাসনের অবসান ঘটল। কেন? কারণ সিরাজের পরে যারা সিংহাসনে বসে তাদের কোনো স্বাধীনতা ছিল না, তারা পুতুল নবাবে বা পুতুল শাসকে পরিণত হয়। তাদের নিজেদের কোনো ক্ষমতা ছিল না, তারা ইংরেজদের অঙ্গুলি হেলনে, ইংরেজরা ঠিক যেমন করে পেলেন চাবি দেওয়া পুতুলদেরকে যেমনভাবে চালানো হয় ঠিক তেমনভাবেই তারা চলছিল। ইংরেজদের কথা মতো উঠতে এবং বসতে হচ্ছিল, সবসময় ইংরেজদের পদলেহন করে চলতে হচ্ছিল, তাদের নিজেদের কোনো ক্ষমতা ছিল না। নবাবী বংশের যে স্বাধীনতা বা তারা স্বাধীনভাবে যে বাংলাকে শাসন করছিল তার অবসান ঘটে। এই যুদ্ধের পরে ইংরেজরা এমন একটা ক্ষমতায় পৌঁছে যায় যে তাদের মনে এই বিশ্বাস জন্মায় যে তাদের পছন্দ মতো প্রতিনিধি কিন্তু বাংলার সিংহাসনে বসবে, তাদের কথা না শুনলে কিন্তু বাংলায় কেউ শাসন করতে পারবে না। তাই বাংলায় বাংলার মানুষের এবং ভারতবর্ষের মানুষের কোনো অধিকার নেই। তাহলে ইংরেজরা কী করলো? ইংরেজরা বাংলায় একটা কিং মেকারের ভূমিকা পালন করতে শুরু করে দিল, কিং মেকারের ভূমিকা বা শক্তি তারা অর্জন করে নিল। যে পলাশীর যুদ্ধের পরে কিন্তু বাংলার অর্থনৈতিক পরিস্থিতি একদম চূড়ান্ত অবক্ষয়ের পথে চলে যায়। কেন?
সেই যে দস্তকের ব্যবহার বলেছিলাম, বাংলায় অবাধে ইংরেজরা ব্যক্তিগত বাণিজ্য, কোম্পানির বাণিজ্য করতে শুরু করে, কোনো রকম শুল্ক না দিয়ে বিনা বাধায় অবাধে বাণিজ্য করে। এর ফলে তা কাদের সব থেকে বেশি ক্ষতি হলো? দেশীয় বণিকদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছিল। তারা কোনো দিক থেকে লাভবান হচ্ছিল না, মোটা অঙ্কের শুল্ক দিতে হচ্ছিল। কম্পিটিশনে বা প্রতিযোগিতায় দেশীয় বণিকরা অনেক পিছিয়ে পড়ছিল, দেশীয় দ্রব্যের ক্ষতি হচ্ছিল। এই যে পুরো অর্থনীতিটা পুরোটাই কন্ট্রোল করছিল ইংরেজরা এবং ইংরেজ বণিকরা। এবং দেখা যায় এই যুদ্ধের পরে বোঝা যায় যে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান খুব সহজেই রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হলো। মীর জাফর সিংহাসনে বসেছে ইংরেজদের সাহায্য এবং অন্যান্য বাকি ষড়যন্ত্রকারীদের সাহায্য নিয়ে, সেহেতু ইংরেজদের প্রতি মীর জাফরের অনুগ্রহ থাকতেই হবে, ঠিক আছে। সেই জন্য তিনি কি করলেন? সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে প্রচুর ধন সম্পদ উপঢৌকন ইংরেজদেরকে দিলেন। তাহলে দেখো কতটা চেঞ্জ হলো। আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম বাংলায় বা ভারতবর্ষের অন্যান্য জায়গায় যখন সিংহাসনে কোনো নতুন শাসক বসেন, তখন সেখানে বিদেশি বণিকরা বা অন্যান্য জায়গা থেকে যারা এসেছেন তারা সেখানকার শাসককে উপঢৌকন পাঠান। কিন্তু এখানে তার উল্টো দেখা গেল। এখানে কি হলো? মীর জাফর ইংরেজদেরকে খুশি করার জন্যে ইংরেজদেরকে প্রচুর প্রভূত অর্থ এবং ধনসম্পদ উপঢৌকন পাঠালো। এর ফলে কি হলো? কোনো তো ইনকাম নেই না, শুধু আউটগোয়িং আছে, শুধু যাচ্ছে। তো দেখা গেল বাংলার রাজকোষ কিন্তু ধীরে ধীরে শূন্য রাজকোষে পরিণত হলো। আমরা একটা কথা খুব শুনে থাকি ইতিহাসে, পলাশির লুণ্ঠন বা পলাশি প্লান্ডার, তাই তো? এটা কি? 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ইংরেজদের জয়লাভের পর ইংরেজরা কী করে? বিভিন্নভাবে বাংলার ধনসম্পত্তি বা ধনসম্পদ, অর্থ যা যা ছিল আর কি, যেখানে পেরেছে সেখান থেকেই তারা সমস্তটা শুষে নিয়ে কিন্তু তাদের অন্যান্য সাম্রাজ্যে পাঠাতে শুরু করলো এবং ব্রিটেনে পাঠাতে শুরু করলো। এর ফলে কি হলো? মানে একটা স্পঞ্জের শাসনের মতো, অর্থাৎ এখান থেকে ধনসম্পদ নিয়ে সব কিছু অন্যান্য জায়গায় পাঠাতে থাকলো। এই ঘটনাকে কি বলা হয়? পলাশির লুণ্ঠন বা পলাশি প্লান্ডার। আরও একটা পয়েন্ট আমাদেরকে এখানে বলতে হবে, সেটা কি? সেটা হচ্ছে ইংরেজরা কিন্তু এই পলাশির যুদ্ধের মধ্যে দিয়ে এক ঢিলে দুই পাখি মারল। দেখো, বাংলায় সিরাজ তো তাদের অপছন্দের ছিল, আরও একজন অপছন্দের ছিল, কারা? ফরাসিরা। ফরাসিদেরকেও কিন্তু যেহেতু ফরাসিদের সঙ্গে সিরাজের একটা সুন্দর সম্পর্ক ছিল, সিরাজি নেই তো সুন্দর সম্পর্ক কোথা থেকে থাকবে, তাই নয় কি? তো ইংরেজরা কিন্তু ফরাসিদেরকেও বাংলা থেকে হাত গোটাতে বাধ্য হলো। যাও বাবা, তোমাদের এখানে আর কিছু করার নেই, তোমরাও এখান থেকে চলে যাও। ইংরেজরা কী করলো? সবাইকে তাদের সমস্ত প্রধান প্রতিদ্বন্দ্বী সিরাজকে তো সরালো, আরেক প্রধান প্রতিদ্বন্দ্বী ফরাসিদেরকেও কিন্তু এখান থেকে সরিয়ে দিল। বাংলায় ইংরেজদের শাসন শুরু হলো। তার ফলে কি হলো? বাংলায় যে একটা মধ্যযুগীয় ধ্যান ধারণা পিছিয়ে পড়া বা সরে গিয়ে ইংরেজদের এই যে নতুন আধুনিক ধ্যান ধারণার সংস্পর্শে এসে বাংলার মানুষ কিন্তু নতুনভাবে ভাবতে শুরু করলো এবং নতুন ভাবনায় উজ্জীবিত হলো। কিন্তু আমরা এই সব কিছু সরিয়ে রেখে যদি দেখি, পলাশির যুদ্ধের পরে কিন্তু বাংলা তথা ভারতবর্ষের ক্ষতি হয়েছে। কেননা ইংরেজদের বাংলায় যে একটা 200 বছরের শাসন চলেছিল, এই যে সাম্রাজ্যবাদ, এই যে একটা চরম সাম্রাজ্যবাদের শাসন শুরু হয়েছিল, তার কিন্তু বীজটা কিন্তু রোপণ করা হয়েছিল পলাশির যুদ্ধের মধ্যে দিয়ে। তাদের মনে এই আত্মবিশ্বাসটুকু জুগিয়েছিল যে তারা কিন্তু এইভাবে ভারতবর্ষের সমস্ত কর্নারের স্থানীয় শাসকদেরকে সরিয়ে দিয়ে খুব সহজেই ভারতবর্ষটাকে নিজেদের হাতের মুঠোয় আনতে পারবে। এই আত্মবিশ্বাসটুকু কিন্তু পলাশির যুদ্ধ ইংরেজদের মধ্যে দিয়েছিল। আমরা আমাদের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে এসেছি। আমরা দুটো ভিডিওর মধ্যে দিয়ে পলাশির যুদ্ধের কারণ এবং তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। যদি তোমাদের কোনো টপিক পছন্দের থাকে বা কোনো বিষয়ে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তাহলে চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই। সবাই খুব খুব ভালো থেকো।